নেতাকর্মীকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বিশেষ করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমার জানা মতে জাসদের প্রায় 25,000 নেতাকর্মী শহীদ হয়েছেন। এবং এখানে আমার পূর্বেই বক্তব্য রেখেছেন জাসদের কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, তিনি জেএসডির কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি বলেছেন যে এখানে মঞ্চে আজকে প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় জীবন্ত কিংবদন্তি ইতিহাসের উপস্থিত আছেন। রব ভাই তার বলেছেন যে তার নেতৃত্বে যুদ্ধ করেছেন এবং আক্ষেপ প্রকাশ করেছেন যে স্বাধীনতার পরই যেই অঙ্গীকার নিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিল তারা দেখেছে সেটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, যে কারণেই স্বাধীনতার পরে 1 বছরের মধ্যেই একটা দল তৈরি হয়েছে। এবং আপনারা দেখেছেন, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন যে সেই দলটি কি পরিমাণে তখন মানুষের মাঝে জাগরণ ঘটাতে সক্ষম হয়েছে। সমস্ত তরুণ, বিশেষ করে মেধাবী তরুণরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণ মানেই জাসদ, চায়ের টেবিল থেকে শুরু করে পাড়া মহল্লার তরুণ যুবকদের মুখে মুখে ছিল জাসদ। কিন্তু সেই রকমের একটা শক্তিশালী দলকে কিভাবে নানাভাবে দমন পীড়ন করা হয়েছে এবং সময়ের পরিক্রমায় কিভাবে এটিকে ভাঙন ধরিয়ে ছোট ছোট টুকরায় পরিণত করেছে। জাসদের প্রতি স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রত্যেকটা সচেতন মানুষ, বিশেষ করে আজকেও যারা পড়াশোনা যদি করে তাদেরও আমি মনে করি একটু পড়া দরকার, জানা দরকার। জাসদ সম্পর্কে না জানলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তার জানা অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই জায়গা থেকে আমি ওই সময় দেখি নাই, এর সাথে সম্পৃক্ত হই নাই, বাট এটার ইতিহাস পড়লেও আমার একটা অন্য রকমের অনুভূতি তৈরি হয়। তো গতকালকে আমরা গণফোরামের সাথে এই গণতন্ত্র মঞ্চের একটি আলোচনা সভায় আরেকজন মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু ভাই বলছিলেন, কথাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু এখানে কথাটা অনেক জায়গায় চলে যেতে পারবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও। যে দেখেন, স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদেরকে নিধন করা হয়েছে, গণতন্ত্রের সৈনিকদের দিয়ে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। কারা করেছে, কেন করেছে? যেই দেশের যুবক এবং তরুণরা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন 52 থেকে 90 পর্যন্ত কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে জীবন দেয় নাই, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখে নাই, ছাত্র এবং যুবকরাই ভূমিকা রেখেছিল। আজকে সেই ছাত্র নেতা থেকে আজকে রব ভাইরা যখন পতাকা উত্তোলন করেছিলেন, কোনো জাতীয় নেতৃবৃন্দ তো সাহস করে তার বাসার সামনে পতাকা উত্তোলন করেন নাই, কোনো জাতীয় নেতৃবৃন্দ পল্টনে কিংবা বিভিন্ন জায়গায় সমাবেশ করে তো বাংলাদেশের পতাকা উত্তোলন করেন নাই। বরঞ্চ ছাত্রদেরকেও আমরা শুনেছি, ইতিহাস থেকে জানি যে নিরুৎসাহিত করেছেন, যে থামো, আরো বুঝতে দাও, আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না, লিডার তো আমি। তারপরেও কিন্তু সেই ছাত্ররা সমস্ত বাধা নিষেধ উপেক্ষা করে তারা জাতীয় নেতৃবৃন্দের আগে সিরাজুল আলম খান দাদার নেতৃত্বে যেভাবে নিউক্লিয়াস গঠন করে মুক্তিযুদ্ধের সংগ্রামকে বেগবান করেছিল, তারা কিন্তু ঠিকই মুক্তিযুদ্ধকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল। জাতীয় নেতৃবৃন্দের নির্দেশের অপেক্ষা থাকে নাই, তারাই এগিয়ে নিয়ে গেছে। তো আমি যেটা বলতে চাই যে আজকে দেশের যে সংকট তৈরি হয়েছে, প্রথমত অনেকের কাছে যারা একটু শিক্ষিত মহল, তারা অর্থনৈতিক বিষয়টা দেখছেন যে দেশের ডলার ক্রাইসিসে আমদানি সমস্যা হচ্ছে, খাদ্যদ্রব্য, ওষুধ, সামনে ভয়াবহ একটা সংকট তৈরি হবে। আপনার টাকা আছে, আপনি টাকা নিয়ে বসে থাকবেন, আপনি কিনতে পারবেন না। বাংলা টাকায় তো আর বাইরের যে সমস্ত খাদ্যদ্রব্য আমরা খাই সেটা কিনতে পারবেন না, সহজ কথা বললে। খাদ্যদ্রব্য এবছরের এই যে শেষের দিকে যে ঘূর্ণিঝড় হলো আমাদের দক্ষিণাঞ্চলে, আমি ইতিমধ্যেই খোঁজ খবর নিয়েছি, ধান যেটা বলে, ধানটা সবেমাত্র আপনার দুধ আসা বলে আর কি, একটু আসা শুয়ে পড়েছে সব, সেগুলো চিটা হয়ে যাচ্ছে। তারপরে আবার আর পোকা, কি পোকা বলে গ্রামে, সেই পোকায় খেয়ে ফেলছে। এদিকে সোয়া ধান ইঁদুরে কেটে ফেলছে। স্বাভাবিকভাবেই উৎপাদনের একটা বড় বিপর্যয় এখানে হচ্ছে, আবার এই ক্রাইসিস। তো সেই ক্ষেত্রে সামনে প্রধানমন্ত্রী তো বলেছেন যে দুর্ভিক্ষের কথা, দুর্ভিক্ষ আসছে নিশ্চিত, কিন্তু দুর্ভিক্ষ যতটা না প্রাকৃতিক কারণে, তার চেয়ে আমরা মনে করি দুর্ভিক্ষর জন্য এই দুর্বৃত্ত সরকার দায়ী। আজকে তারা এখন অল্প কিছু টাকার জন্য আপনার বিদেশিদের ধর্ণা দিচ্ছে, আর অথচ প্রতি বছর
1,00,000 কোটি টাকা পাচার করে। গত 13 বছরে 14 বছরে প্রায় 15,00,000 কোটি টাকা পাচার করেছে। সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই, সেগুলো ফিরানোর জন্য তাদের উদ্যোগ নাই। আজকে আমি বলছি যে এখন যদি আওয়ামী লীগের 300 এমপি মন্ত্রী এবং এই যে বেনিফিশিয়ারি আমলাদের বাসায় যদি অভিযান চালানো হয়, প্রত্যেকের বাসায় ডলার পাবেন ব্রিফকেস ভর্তি। অধিকাংশ লোক টাকাকে ডলার করে রেখেছে। কিছু আগে আমাদের একজন নেতৃবৃন্দের সাথে একজন শেয়ার করছেন, এক মন্ত্রীর পিএস, যে আমার কাছে $50,000 আছে, 121 টাকা রেট হইলে আমাকে বেচে দিও। তারা এখন ডলার তুলে নিয়ে গেছে। এমনিতে তো একটা ক্রাইসিস আছে, আবার তারাও টাকা তো বস্তা করা লাগবে, জায়গা টায়গা সংকট না, ডলার করে রেখেছে। তো এইভাবে তারা এই দেশকে, যেটা এখানে আমাদের জাতীয় নেতারা বলতে পারবেন, 74-এর দুর্ভিক্ষ, সে সময় গুদামে খাদ্যদ্রব্য ছিল, অথচ মানুষের বাজারে খাদ্যদ্রব্য নাই। এমনকি বাইরে থেকে যে সহযোগিতা এসেছিল সেগুলো ইন্ডিয়া বিক্রি করা হয়েছে। ইন্ডিয়া থেকেই লেখা ছিল নট ফর সেল, সেগুলো নিয়ে ইন্ডিয়ার পার্লামেন্টে আলোচনা করেছে। 74 সালে এই অবস্থা ছিল। তো কাজী জাসদের উত্থানটা অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। এবং এটা ঠিক যে আমাদের মহান নেতা, আমরা তাকে শ্রদ্ধা করি, তার 72-এর পরের ইতিহাস বাদই দিলাম, 72-এর আগ পর্যন্ত তার যে একটা মহিরুহু ইতিহাস, তার জন্যই তিনি দেশের মানুষের কাছে আজীবন শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি রাষ্ট্র তখনও নিয়ন্ত্রণ করতে পারেন নাই, বিশেষ করে তার দুর্বৃত্তদেরকে। কিন্তু আক্ষেপ করে বলেছেন, আমি যা ভিক্ষা করে আনি আমার চাটার দল খেয়ে ফেলে। চোরায় নাহি শুনে ধর্মের কাহিনী বক্তব্য আছে না, যে আমি বারবার সতর্ক করছি, শুনছেন না। আমি আঘাত করতে চাই সমাজকে, গুণে ধরা সমাজকে, যেমনি আঘাত করেছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে, আঘাত তো তিনি করতে পারেন নাই, তার দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, জাসদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। তো এইভাবে আজকে এখন বলতে গেলে আসলে আমাদের প্রধানমন্ত্রী সেই তার লিগাসি বহন করছেন। তার বাবা আমাদের মহান নেতা, তিনি ঘোষণা দিয়ে বাকশাল করেছিলেন, সমস্ত মানুষের আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী কিন্তু এক ধাপে এগিয়ে গেছেন। অঘোষিতভাবে 14 সাল থেকে দেশে বাকশালী কায়দায় রাষ্ট্র চালাচ্ছেন। বাকশালের চেয়ে বোধহয় জঘন্য, কারণ বাকশালের সময় অন্তত সে সময় মুক্তিযোদ্ধারা ছিলেন, অনেক ধরনের প্রতিরোধ করে তুলতে পারছেন। আজকে তো আমরা রাস্তায় নামতে পারছি না ওইভাবে, হামলা মামলা গুম খুন। কাজে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, আওয়ামী লীগ যে দুর্বৃত্তপনা যে তাদের রাজনীতিতে, এইটা যারা শিক্ষিত মানুষ, যারা সচেতন মানুষ বুঝতে হবে, এটা তার লিগাসি। ভাই বলেছেন যে প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনরা এখন ব্যাপক হুমকি দিচ্ছে। এখন আর তার নেতাকর্মীরা বোধহয় প্রধানমন্ত্রীর কথা শুনছেন না, যে কারণে এখন তার একেবারেই পরিবারের লোকজনকে দিয়ে হুমকি দিচ্ছে। কাকে দিয়ে? ঢাকার মেয়র তাপস সাহেব হুমকি দিচ্ছেন। কাকে আবার কি হুমকি দিচ্ছেন? বরিশালের মেয়র বলছে তার মামাতো ভাইকে বললেই বরিশাল সব সাবার হয়ে যাবে। তার মামাতো ভাই বরিশালের মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ সাহেবের ছেলে। তার তিনি স্বীকার করছেন তিনি যে একটা গুন্ডা মাস্তান দুর্বৃত্ত। পত্রিকা এসেছিল এর আগে, তার সহকর্মীকে পায়ে গুলি করেছেন হোটেল থেকে। তো তারা এই গুন্ডামের রাজনীতি এখানে কায়েম করতে চাচ্ছেন। খুব গর্বের সাথে হুমকি দিচ্ছেন, মামাতো ভাইকে বললেই বরিশাল সাবার। আবার ভাবছিলাম শিক্ষিত মানুষ, সাংস্কৃতিক মরা মানুষ, তারা রাজনীতি আসলে কিছুটা পরিবর্তন হবে। যুবলীগের যে চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আপনারা জানেন, ভাবছিলাম শিক্ষিত মানুষ, সে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছিল। হ্যাঁ, শিক্ষক। আমি ব্যক্তিগতভাবে ওনার যুবলীগের দায়িত্ব নেওয়ার পর খুব আশাবাদী হয়েছিলাম যে এই যে ক্যাসিনো যুবলীগের তকমাটা বোধহয় কেটে যুবলীগ একটা সাংস্কৃতিক, একটা সামাজিক, একটা উদ্দীপ্ত সংগঠন হবে। কিন্তু তার বক্তব্য শুনেছি কি বলছে, যে গণধোলাই দেওয়া হবে রাস্তায় নামলে। হচ্ছে একটা রাজনৈতিক দলকে হুমকি দিচ্ছেন, সন্ত্রাসী কায়দায় রাজনীতি করবেন, এটা রাজনীতির ভাষা। তারপর আরো যারা যা বলছেন সেটা তো বললে কি বলবো, সময় সংক্ষিপ্ত, জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। কিন্তু প্রধানমন্ত্রী কি বললেন, এইটা কি একটা প্রধানমন্ত্রীর যদি গত 2-3 বছরের হুমকি ধামকিগুলো আপনারা উপেক্ষা করেন, ইউনূস সাহেবের মতো বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি ডক্টর ইউনূস কারোর সাথে, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে তার ওয়েট করতে হবে না। ইউনূস সাহেবের কথা শুনলে তারা ওপেন, তার জন্য করে দেবে, তার দরজা ওপেন করে দেবে। আর প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে 2-3 মাস আগে থেকে। সেরকম একজন সম্মানিত ব্যক্তিকে পদে পদে কিভাবে নাজেহাল করছেন দেখছেন আপনারা। তারপরে এই পদ্মা সেতুকে ফেলে দেবেন, চুবাবেন, এই সমস্ত কথা তো বলেন। এইটা একটা প্রধানমন্ত্রী বলতে পারে? এটা তার রুচিতে হয়? আপনারা বলেন।
প্রধানমন্ত্রী যদি এই টোন টিউনে কথা বলে, তাহলে তার নেতাকর্মীরা কি করবে? তাহলে তো পিটাপিটি করবেই। এবং সর্বশেষ যে হুমকি দিলেন, হেফাজতের দশা হবে, তার মানে হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছিল সেটি সত্য। সেদিন আরেকটি গণহত্যা করেছিল এই শাপলা চত্বরে। এই জন্য বলছি যে ক্ষমতার পরিবর্তন হলে এই শাপলা চত্বর গণহত্যার বিচার করতে হবে। অবশ্যই সেটা একটি গণহত্যা ছিল, পরিকল্পিত গণহত্যা ছিল। সেদিন বাংলাদেশের আর্মির সেই বিডিআর বিদ্রোহের নামে দক্ষ মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তার সাথে এই সরকার জড়িত। না কেন বিচার করেন নাই? বিএনপির কথা আমরা বলছি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার দায় অবশ্যই বিএনপি এড়াতে পারে না, কারণ তাদের আমলে হয়েছে। তারা যদি না করতো, তাদের সংশ্লিষ্টতা না থাকতো, তারা নিরপেক্ষভাবে তদন্ত করে একটা বিচারিক প্রক্রিয়ায় নিয়ে যেতে পারতো। আমরা সেজন্য বিএনপিরও সমালোচনা করি। কিন্তু বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এর দায় এই সরকার এড়াতে পারবে না, বিচারের মুখোমুখি হতে হবে। সর্বশেষ কথা শেষ করব। ভাই বলেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন। অবশ্যই কোন স্বৈর শাসক, কোন ফ্যাসিস্ট শাসক রাজপথে রক্তের গঙ্গা না বইয়ে বিদায় নেয় নাই। শেখ হাসিনা ক্ষমতা এবং তার ব্যক্তিগত জীবনকে একাকার করে ফেলেছেন। তিনি ভাবছেন যে তিনি খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, আলেম ওলামাদেরকে হত্যা করেছেন। তার সরকারের সময় মেধাবী সেনা অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কাজে তিনি ক্ষমতা থেকে সরে গেলে তার অবস্থান কোথায় হবে, জেলখানা না কোথায়, সেটা তিনি শঙ্কায় আছেন। যে কারণে শুধুমাত্র তার নিজের সেফটির জন্য, তার ব্যক্তিগত কারণে আজকে দেশকে তিনি একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন। একটা ব্যক্তির কারণে, আওয়ামী লীগের কারণে এই বাংলাদেশে আমরা সেই নৈরাজ্য হতে দিতে পারি না। তার জন্য আমরা বলছি, এখান থেকে শপথ দিয়ে বলছি, জীবন দিতে হলে দেব। যদি আন্দোলন সংগ্রাম ডিসেম্বরে তৈরি হয়, অবশ্যই প্রত্যেকে যার যার জায়গা থেকে রাজপথে নামবেন। হয় জীবন, না হয় মৃত্যু, দেখা হবে রাজপথে। সংগ্রামী সাথীরা, এখন বক্তব্য রাখবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা অ্যাডভোকেট হাসনাত কায়ুম। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 50তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং জাসদের বন্ধুরা, এইখানে আপনাদের সাথে জাসদ নিয়ে কথা বলতে আসা হচ্ছে অনেকটা মায়ের সাথে মামা বাড়ির গল্প করতে আসার মতো। তারপরেও আমার কাছে মনে হয় 2-3টা কথা আপনাদের, আমরা যারা বাইরে থেকে জাসদকে দেখি, আমরা যারা বাইরে থেকে জাসদকে আসলে দেখেছি কিংবা পড়েছি, তাদের জায়গা থেকে আমরা জাসদকে কিভাবে দেখি, কিভাবে বুঝি, জেএসডিকে আমরা কিভাবে আসলে দেখতে চাই, সেই জায়গাগুলি সম্পর্কে 2-3টা কথা আপনাদেরকে বলতে পারি। এক হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের যে সবচাইতে আসলে তুমুল সময় মুক্তিযুদ্ধ গড়ে তোলার আগের সময় এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়, এই সময়ের কিংবদন্তি তুল্য নেতা আজকের যে এই মঞ্চের সবার সভাপতি, এবং আপনারা অনেকেই তার আসলে অংশীদার সেই সময়ের এই কাজগুলির। কেন আসলে জাসদ জন্ম হয়েছিল, কিভাবে জন্ম হয়েছিল, এগুলি আপনারা এর আগে আমাদের যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন। আমি শুধু ওই জায়গা থেকে 2টা কথা বলতে চাই। এর একটা হচ্ছে এই যে এর একটা অভিজ্ঞতা আছে, বাংলাদেশের জাসদের অভিজ্ঞতাকে আসলে বিবেচনায় না নিয়ে, একটু আগে নূর যেরকম বলছিল যে বাংলাদেশের জাসদের ইতিহাসকে না জেনে বাংলাদেশের ইতিহাসকে আসলে জানা সম্পূর্ণ হয় না, এরকম বাংলাদেশের জাসদের আসলে উত্থান পতন, গঠন, তার রাজনীতি, তার লড়াই সংগ্রাম, তার জয় পরাজয়, এই জায়গাগুলিকে আসলে বিবেচনায় না নিয়ে বাংলাদেশের পরিবর্তনের কাজ করা আসলে সম্ভব হবে না। আপনারা দেখবেন যে আমাদের সবচেয়ে প্রথম যে ইতিহাসের যে শিক্ষা, সেটা হচ্ছে যে আমরা একটা দেশ ভেঙেছিলাম 71 সালে। আপনারা ভেঙেছেন, আমি আবারও বলি যে আপনারা দেশ ভেঙে একটা নতুন দেশ গড়েছেন। সেই দেশ আপনারা আসলে যুদ্ধ করে গড়ে তুলেছিলেন। আজকের মতো কোনো ধরনের কেবলমাত্র আলোচনা, কেবলমাত্র জনসভা তার ভেতর দিয়ে হয় নাই।
একটা রক্তাক্ত জনযুদ্ধের ভেতর দিয়ে যে লড়াই করে যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেন, আপনাদেরকে কেবলমাত্র তার কিছুদিন পরেই আপনাদের নতুন করে একটা দল বানাতে হলো। আপনারা বুঝলেন যে শুধুমাত্র দেশ স্বাধীন করলেই, শুধুমাত্র নতুন করে সরকার করলেই, শুধুমাত্র একটা ভূগোলের উপর একটা পতাকা টানায় দিলেই, শুধুমাত্র একটা জাতীয় সঙ্গীত রচনা করলেই যেই স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আপনারা হতাশ হলেন, প্রথমবার রুখে দাঁড়ালেন এবং আপনারা দেখলেন যে আপনাদেরকে বিশ্বাস করিয়ে আপনাদের হাত থেকে অস্ত্রগুলি কেড়ে নেওয়ার পরে কিংবা জমা নেওয়ার পরে যাদেরকে দিয়ে বাংলাদেশের সংবিধান রচনা করা হলো, যাদেরকে দিয়ে আসলে এই দেশটি কিভাবে পরিচালিত হবে তার নীতি নির্ধারণ করা হলো, সেই জায়গায় আপনাদের কোনো অবস্থান থাকলো না। বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, সেই পরিচালনা পদ্ধতিটা কি হবে, সেই বিষয়ে মতামত দেওয়ার জন্য বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধাকে সংবিধান সভায় ডাকা হয় নাই। যুদ্ধ করেছেন আপনি, দেশ স্বাধীন করেছেন আপনি, লড়াই করেছেন আপনারা, কিন্তু দেশ পরিচালিত হবে কিভাবে এটা নির্ধারণ করেছেন আসলে অন্যেরা, যেটার কথা সিরাজ মিয়া একটু আগে বলেছিলেন। তো এইটা হচ্ছে প্রথম শিক্ষার জায়গা, যে কেবলমাত্র দেশ বদলালেই, দেশ ভেঙে দেশ টুকরা করলেই, ক্ষমতা দখল করলেই স্বপ্নের দেশ বানানো যায় না।